ইতিপূর্বে আজকের এই সেমিনারের কিনোট স্পিকার তিনি লিখিত বক্তব্য পাঠ করেছেন, তো সেটা সবাই মোটামুটি আমরা ইতিমধ্যেই পড়েছি এবং শুনেছি। আমার বক্তব্যটা আজকে আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের সূচনাটা হয়েছে যে যুগ জামানা পাল্টে গেছে। ওই পুরাতন রাজনৈতিক চিন্তা, পুরাতন রাজনৈতিক গতিধারা, পুরাতন বন্দোবস্তের রাজনীতিকেও যদি চর্চা করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই পুরাতন রাজনীতি দেশের তারুণ্য ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা এখন একটি নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছি। সেই নতুন রাজনৈতিক জগৎটা কি, তার একটি বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে আমরা দেখেছি। তার আরেকটি প্রমাণ হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা পেতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে। এখন এটা নিয়েও অনেক টালবাহানা তামাশা শুরু হয়েছে। ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা গুনতে লাগে কয়েক ঘন্টা, আর এখানে 12,000 ভোট গুনতে নাকি 3 দিন পার হয়ে গেছে। মাশাআল্লাহ, এখনো গুণা শেষ হয় নাই। এই হচ্ছে কারবার। এই যে কারবার, এই কারবারটাই হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, যারা দীর্ঘ 54 বছর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে এদেশের গণমানুষের অধিকার লুটপাট করেছে, হরণ করেছে। এরাই মূলত এই কারবার চালাচ্ছে। কারণ এরা জানে আজকে যদি বাংলাদেশে নতুন বন্দোবস্ত চালু হয়ে যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে তারা তাদের ওই বাপদাদার যে রাজত্ব, ওই রাজত্ব আর ফিরে পাবে না। ওই রাজত্বের মাধ্যমে তারা লুটপাট তন্ত্র চালাতে পারবে না। এই জন্যই তারা নতুন বন্দোবস্তকে ভয় পায়। এই যে আজকে পিআর নিয়ে এখানে আমাদের জনাব সোলাইমান চৌধুরী ভাই চমৎকারভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন ভালো দিক খারাপ দিক সবগুলোই। এখন আমার প্রশ্ন, এই যে পিআর পদ্ধতি, এটা আসলে কেন সামনে আসলো? কেন এই ডিমান্ড জনগণের সামনে ক্রিয়েট হলো? এই প্রশ্নটা কি আপনারা কেউ করেছেন? আগে প্রশ্ন করতে হবে কেন পিআর দরকার হলো। কারণ একটাই, এই 54 বছর খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে বাংলাদেশে। 12টা জাতীয় নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা। অনেকেই বলেন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছিল, সেই 4টি নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছিল। এটা আমরাও বিশ্বাস করি। আবার একই সাথে বলতে হয় 2008 সালের নির্বাচনও কিন্তু কেয়ারটেকার আন্ডারে ছিল নাকি? কিন্তু ওই নির্বাচন কি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে? হয় নাই। কি হয়েছে? সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন। ভারতীয় পরিকল্পনায় ভারতের সেবা দাসকে বসানোর জন্য ওই নির্বাচন করেছিল তারা। তার মানে এই 54 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার শতভাগ বলতে পারি না। সবগুলো নির্বাচনেই ত্রুটি ছিল, সবগুলো নির্বাচনেই বড় ধরনের গলদ ছিল। এই যে 12টি নির্বাচন, এই 12টি নির্বাচন কোন পদ্ধতিতে হয়েছে? হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা সংসদীয় পদ্ধতিতে, নয়তো ওই আমেরিকান ফর্মুলা, আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নাকি? এই দুটো পদ্ধতিতেই তো বিগত 12 বার যারা ক্ষমতায় আসছেন তারা দেশ চালিয়েছেন। তো এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলেন, ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলেন, কোন সিস্টেম তো আসলে জনগণকে জনগণের বাংলাদেশ উপহার দিতে পারে নাই। সেই সিস্টেমগুলো ফেইলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু আজকে এই ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমাদের নতুন পদ্ধতি দরকার, নতুন সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কি? আমরা আজকে পিআর বলছি। আমরা দেখি এই পিআর এর মাধ্যমে 5 বছর যদি এই পিআর সিস্টেমও ফেইলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। কিন্তু তা না বলে ঢালাও হবে এটা সেটা। কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নেও কোনোদিন দেখে নাই। হোয়াট এ বুলশিট কোয়েশ্চেন! চিন্তা করেন। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই যে আমাদের সংসদ নির্বাচনগুলো হয়েছে না ভাই, এই যে 50টি নারী আসন, এই নারী আসনগুলো কিভাবে ভাগ হইতো? পিআর সিস্টেমে। তার মানে যে দল যত আসন পাবে সেই আসন অনুপাতে তাকে নারী এমপি দেওয়া হবে নাকি? তো এটা কি পিআর না ভাই? তো এরপরেও যদি আমি বলি পিআর কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো, আমরা তো চিনি না ভাই, এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই আমি দেখি না।
কথা তো একবারে ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি, আজকে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আলোচনা সমালোচনা, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। আমরা এই কথা একাধিকবার বলেছি। 3 মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছে ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের মেকানিজমে বা তাদের ফর্মুলার মধ্যে যারা আছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাতে হবে। তারা কারা? প্রথমে তারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলো। এটা যখন আমরা ভেস্তে দিলাম, এরপরে তারা রিফাইন্ড জাতীয় পার্টির প্রকল্প মাঠে নামিয়েছে। এই জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করাবে। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয়েড হবে। অনেকেই বলার চেষ্টা করে যে এটা তো ডেড হর্স, জাতীয় পার্টি নিয়ে মাথা ব্যথা নাই, এটা নিয়ে ভাববার সময় নাই। যারা জাতীয় পার্টি নিয়ে কথা বলে এরা নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। চিন্তা করেন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আজকের যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে, এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে ভাই? কথা বলেন। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। এই পুলিশ বাহিনী এখনো 80% ইন্ডিয়া নিয়ন্ত্রিত। আর অন্যান্য বাহিনীগুলো তো জানেনি, বলা লাগবে না। তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, দায়িত্ব পালন করবে, এদের যদি 70, 80, 90% ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কিরকম হবে? উত্তর কি আমাদের সামনে পরিষ্কার না? ওই 8 সাল মার্কা। তো সেই জায়গায় আমরা বলেছি তাদের ফর্মুলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি পা দেওয়ার চেষ্টা করে, এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এটাই ইন্ডিয়ার পরিকল্পনা, একবারেই পরিষ্কার। এখন কেউ যদি মনে করে থাকেন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে যে কোনোভাবে ক্ষমতার চেয়ারে বসবেন, ভাই ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন দেখা বাদ দেন। ক্ষমতা একটা পিচ্ছিল জিনিস। ক্ষমতার চেয়ারে বসবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এত সহজ নয়। হাসিনাও মনে করেছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে, মনে করেছিল না? থাকতে পেরেছে। হাসিনার এত বিশাল সাম্রাজ্য, বিশাল এস্টাবলিশমেন্ট, পুলিশ প্রশাসন, আর্মি, এভরিথিং তার নিয়ন্ত্রণে ছিল, তার মতো ঢেলে সাজিয়েছে। তো এরকম একটা সাম্রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। তা আপনারা যদি মনে করে থাকেন ওই ইন্ডিয়ান ফর্মুলায় ক্ষমতায় আসবো আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, এটা হচ্ছে আপনাদের দিবা স্বপ্নের মতো। আপনারা এখনো ঘুমের ঘরে রয়েছেন। চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন, পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসেন। এদেশের মানুষ আর কোনোদিন ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। জীবন যাবে, রক্ত যাবে, কিন্তু বাংলার জমিনে ইন্ডিয়ার কোন পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই জন্যই আমরা বলেছি আওয়ামী দোসর যারা, জাতীয় পার্টি 14 দল, এদেরকে এই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নেই। একবার স্ট্রেট ফরওয়ার্ড। আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল সহযোগী যারা আওয়ামী লীগের ছিল, প্রত্যেকেই সমান সমান অপরাধী। কিন্তু আমরা তো আশ্চর্য হয়ে যাই, 3 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, চোরের সর্দারকে আপনি শাস্তি দিলেন ফাঁসি, আর বাকি 2 সহযোগীকে পুরস্কৃত করলেন। বাংলাদেশের অবস্থা এরকম না ভাই? আওয়ামী লীগ যেসব অপরাধে অপরাধী, ঠিক একই অপরাধে তো জাতীয় পার্টি 14 দল সবাই অপরাধী। তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন। এর কারণটা কি? কারণ তো পরিষ্কার। কারণ ইন্ডিয়া থেকে সিগন্যাল, জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না, অফিস পাহারা দাও। তা না হলে আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো আমাদের কার্যালয়ের সামনে এসে। আজ পর্যন্ত একটা অপরাধীকে গ্রেপ্তার করা হয় নাই। কারা হামলা চালিয়েছে? ভিডিও, লাইভ, সব জায়গায় পরিষ্কার। শুধু পুলিশ না, আর্মির নেতৃত্বে হামলা হয়েছে। বোল্ডলি বলতে হবে, যে আর্মি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আমার দেশের সার্বভৌমত্ব যার হাতে আমরা তুলে দিয়েছি, সেই আর্মি যখন একটা পলিটিক্যাল পার্টির অফিসে এসে ভাঙচুর চালাবে,
একটা দলের প্রধানকে মেরে রক্তাক্ত করবে, এই আর্মির হাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এটা আমি ফারুক হাসান আমার দল গণ অধিকার বিশ্বাস করে না। কার উপরে আপনি আস্থা রাখবেন? চিন্তা করে দেখেন, আমরা যে দাবি তুলেছি এটা কি অন্যায্য অযৌক্তিক ছিল? আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছি, আমরা আমাদের পার্টি অফিসের নিচে আন্দোলন করেছি। আমার পার্টি অফিসের নিচে এসে যে হামলা চালিয়েছে, দলের সভাপতি ভিপি নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, তার চোয়াল ভেঙে দিয়েছে। কিন্তু আমরা আরো অবাক হয়ে গেলাম যখন একটা পলিটিক্যাল পার্টি লজ্জাজনকভাবে সেই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিলেন। দেখেছেন না, জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্র জনতা হামলা চালিয়েছে, তো চালাবেই, ফ্যাসিবাদের হেডকোয়ার্টার। তারপরে দেখলাম বিএনপিকে জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিতে। কেন ভাই, আপনাদের কি স্টেটমেন্ট দিতেই হতো? এই জিনিসগুলো বলতে গেলে অনেকেই বলবে আমরা এটা সেটা ইত্যাদি। তো কে কি মনে করলো, কে কি বললো, ডাজেন্ট ম্যাটার। আমরা সবসময় বিশ্বাস করি আমরা জনগণের পক্ষে আছি কিনা, জনগণের পক্ষে কথা বলি কিনা, এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, আজকে আর কথা বলাতে চাই না, অনেক আলোচক রয়েছেন এখানে সম্মানিত। আমাদের এখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রয়েছেন, প্রেস ক্লাবের আমাদের সাংবাদিক নেতা রয়েছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দরা রয়েছেন, তারাও বক্তব্য রাখবেন। মিডিয়ার ভাইদের বলবো, এই দেশ আমাদের সবার, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের। দেশ ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকবেন, সে আপনি আর্মি অফিসার হন, রাজনীতিবিদ হন, সংবাদকর্মী হন, সবাই। আর দেশ যদি ভালো না থাকে আমরা সবাই লুজার হব, সবাই ক্ষতিগ্রস্ত হব, সবাই বিপদে পড়ব। তো সেই জায়গা থেকে আমাদের দেশকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা ইনশাআল্লাহ তাই করব।